হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমার গল্পের চ্যানেলে। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সতী গল্পটি। এই গল্পটি একটি ভারী সুন্দর গল্প, তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। এটি এমন এক গল্প যেখানে চীনা শরৎচন্দ্রকে খুঁজে পাওয়া যায় না, বরং দেখা মেলে একজন নির্লিপ্ত পর্যবেক্ষকের। আর বেশি কথা না বলে চলো আজকের গল্পটি শুরু করা যাক। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায়। লেটস স্টার্ট আজকের গল্পটি। পূর্ববঙ্গের ছোট্ট শহর পাবনার হরিশ একজন ভালো উকিল। কেবল ওকালতি হিসেবেই নয়, মানুষ হিসেবেও বটে। গল্পের শুরুর দিকেই স্ত্রী নির্মলার সঙ্গে তার কটু সম্পর্কের আভাস মেলে। এও বোঝা যায় নির্মলার সন্দেহবাতিগ্রস্ত স্বভাবের জন্যই সম্পর্কের ধরনটি এই রকম। নির্মলা কোনো এক লাবণ্যপ্রভার কথা জানতে চায়, যে কিনা এখানকার মেয়ে স্কুলের ইন্সপেক্টর হয়ে আসছে বলে সে খবরের কাগজে জেনেছে। এতে দোষের কিছু নেই, অথচ কথাটা শুনে হরিশের মন তিক্ততায় ভরে ওঠে এবং এই সহজ কথা কয়টির ইঙ্গিত অতীব গম্ভীর বলে লেখক জানিয়ে দেন ব্যাপারটা সহজ কিছু নয়। গল্প এগোয়, এই তিক্ততার কারণও জানা যায়। হরিশ ও লাবণ্যপ্রভার পিতারা এক সময় সরকারি কর্মকর্তা ছিলেন। বদলি সূত্রে তারা বরিশালে থাকার সময় দুজনের পরিচয় ঘটে। পরিচয় পর্যন্তই, প্রেম পর্যন্ত গড়ানোর আগেই হরিশের নিষ্ঠাবান হিন্দু বাবা রামমোহন তার ছেলেকে ব্রাহ্ম সমাজের সদস্য লাবণ্যপ্রভার সম্ভাব্য প্রেম থেকে বাঁচাতে বিয়ের ব্যবস্থা করেন। হরিশ তখন MA পাশ করা যুবক, তবু তার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেননি রামমোহন বাবু। তার স্ত্রী যদিও ছেলের মতামতের প্রসঙ্গ তুলেছিলেন, কিন্তু তিনি পিতৃতান্ত্রিক দাপটের সঙ্গে সে কথা এড়িয়ে গেছেন। শুধু তাই নয়, নিজের দৃষ্টিভঙ্গি জানাতেও ভোলেননি তিনি। মেয়ে ডানাকাটা পরি না হোক, ভদ্রঘরের কন্যা। সে যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিদুয়ানি নিয়ে আমাদের ঘরে আসে, তাই যেন হরিশ ভাগ্য বলে মানে। তো লাবণ্যপ্রভার সঙ্গে হরিশের কিছু না হলেও সে রয়ে গেল নির্মলার ঈর্ষা নিয়ে। বিয়ের সময় নির্মলার মা তাকে বলে দিয়েছিলেন, মা, পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল সংসার করতে, আর যাই কেন না ভুলো, কখনো এই কথাটি ভুলো না। না ভুলিনি সে। একদিন হরিশ কীর্তন শুনতে গিয়েছিলেন। ফিরতে একটু রাত হলে নির্মলার জেরার মুখে পড়ল, গান কেমন লাগলো, গায়িকা দেখতে কেমন ইত্যাদি। হরিশ সরল মনেই তার মুগ্ধতার কথা স্বীকার করতেই চিৎকার করে বাড়ি মাথায় তুলল নির্মলা। রাতটা একেবারে কাটিয়ে এলেই পারতে। আমি কচি খুকি নই, জানি সব, বুঝি সব। আমার চোখে ধুলে দেবে তুমি? না, সে উপায় কোথায়? এরকম সন্দেহবাতিগ্রস্তদের চোখে কেউ ধুলে দিতে পারে নাকি? তার উপর নির্মলা সতী মায়ের সতী মেয়ে, এই ঘোষণা সে প্রায়ই দেয়। হরিশের বসন্ত হলে আর কবিরাজ রক্ষা পাওয়া কঠিন বলে মন্তব্য করলে নির্মলা, আমি যদি সতী মায়ের সতী মেয়ে হই, আমার নোয়া সিঁদুর ঘোচাবে সাদ্দিকার। তোমরা ওকে দেখো, আমি চললুম বলে শীতলার মন্দিরে হত্যে দিয়ে পড়ল। এক সপ্তাহের মধ্যে সতী সেরে উঠলে শহরময় ধন্য ধন্য রবস পড়ে গেল। মুখে জমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে আনতে পারে এরকম সতী বউ থাকা কি যেন তেন কথা? কিন্তু সতীশের জীবন যে অচল হয়ে পড়তে চলেছে। সন্ধ্যার পর বাইরে যাওয়া বন্ধ করেছে সে। বন্ধুদের উপহাস টিটকারি শুনতে হয় বলে তাদের ত্যাগ করেছে। ওকালতির প্রয়োজনে কোনো নারী মক্কেলের সঙ্গে নিজের ঘরে বসে আলাপ করতেও তার বুক কাঁপে। এক বিধবা নারী মক্কেলকে তো নির্মলা কিশোরভাবে আক্রমণ করেই বসল। এরকমভাবে জীবন চলে? এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য হরিশ স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের কথা ভেবেও কখনো লোকলজ্জা, কখনো বা নির্মলার অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তা করে পিছিয়ে এসেছে। কিন্তু লোকলজ্জা থেকে তার মুক্তি মিলল না। লাবণ্যপ্রভা এই শহরে এসেছে বদলি হয়ে, যদিও সে ততদিনে এক সন্তানের মা এবং বিধবা, তবু নির্মলার সন্দেহের তালিকায় সে 1 নম্বরে। তার সঙ্গে হরিশের যোগাযোগ আছে কি না, এই জেরার জবাবে হরিশ সব সময় তা অস্বীকার করে এসেছে। কিন্তু লাবণ্যপ্রভা তো আর তা জানে না। সে শহরে এসে হরিশের বাড়িতে এলো নির্মলার সঙ্গে পরিচিতি হতে।
স্বপ্রবৃত সরল নির্মলচিত্তের লাবণ্যপ্রভা হরিশের সঙ্গে তার বার কয়েক দেখা হওয়ার কথা বলল। হরিশ সে সব সময় বউয়ের প্রশংসাই করে। বউয়ের গল্প বলে সে কথা জানালেও স্বামীর মিথ্যা ধরতে পেরে নির্মলা সন্দেহ আর ক্রোধের আগুন এতদূর গড়ালো যে আত্মহননের জন্য আফিম খেয়ে বসল সে। শহরময় খবর ছড়িয়ে পড়তে আর দেরি হলো না। এরকম সতীসাধ্যী স্ত্রী ঘরে আসতে হরিশ এখন নষ্টম করে বেড়াচ্ছে, এ যেন ভাবাও যায় না। নিন্দায় মুখর হয়ে উঠল সারা শহর। হরিশ মুখ দেখানোর আর উপায় রইল না। নির্মলা চাইতো তার স্বামী সর্বদা তার নিয়ন্ত্রণে থাকুক, সন্ধ্যা হওয়ার আগে ঘরে ফিরুক, তার কোনো সামাজিক জীবন না থাকুক, সতী নারীর গর্বিত পতি হয়ে সে সুখে থাকুক। কিন্তু বোঝাতে চাইলেন শরৎচন্দ্র এই গল্প দিয়ে তিনি তো সর্বদা নারীদের প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণের এবং পুরুষতান্ত্রিক আধিপত্যের বিরুদ্ধে ছিলেন। লিখেছেনও বিস্তর, কিন্তু এখানে নারীর আধিপত্যকামী কি মানে এর? মনে হয় তিনি যেন বোঝাতে চেয়েছেন নারী পুরুষ নির্বিশেষে সবাই আধিপত্যকামী হতে পারে, এবং যেই হোক সেটি পুরুষতান্ত্রিক আধিপত্যটি একটা প্রকাশ। নির্মলার যে এত সতী বলে গর্ব, এই ধারণাটাই তো পুরুষতন্ত্রেরই সৃষ্টি। তারা নারীকে সতী হিসেবে দেখতে চায়, যদি নিজের নষ্টামি করে বেড়াতে পারলে খুবই আনন্দিত হয়। অনেক নারী পুরুষের এই দৃষ্টিভঙ্গিকে নিজেদের অলঙ্কার হিসেবে গ্রহণ করে, যেমনটি করেছিল নির্মলা। প্রকারান্তরে তারা যেন পুরুষতন্ত্রেরই উদ্দেশ্যে সাধন করছে তা বুঝতেও পারে না। অপরের জীবন বিষিয়ে তোলা ছাড়া পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির আর কোনো ভূমিকা নেই। তা সেই মনোভাবটি পুরুষের মধ্যেই থাকুক আর নারীর মধ্যেই থাকুক। গল্পের শেষে অপদস্থ, অপমানিত, ক্লান্ত, বিপন্ন হরিশ একলা করে বসে ভাবে নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো জিনিস, সংসারে তার তুলনা নেই। কিন্তু আমি জানি বৈজনাথ কিসের ভয়ে পালিয়ে গিয়েছিলেন এবং 100 বছরের মধ্যে আর অমুখ হননি। কংস টংস সব মিছে কথা, আসল কথা শিরাদার ওই একনিষ্ঠ প্রেম। তবু তো তখনকার কালে ঢের সুবিধা ছিল, মথুরায় লুকিয়ে থাকা চলতো, কিন্তু এ কাল ঢের কঠিন। না আছে পালাবার জায়গা, না আছে মুখ দেখাবার স্থান। এখন ভুক্তভোগী বৈজনাথ দয়া করে অধীনকে একটু শীঘ্র পায়ে স্থান দিলেই বাঁচি। এই আধিপত্যকামী একনিষ্ঠ প্রেম কতটা অসহনীয় হয়ে উঠলে একজন ভালো মানুষ নিজের মৃত্যু কামনা করে বুঝতে আর বাকি থাকেন। বন্ধুরা, এই সুন্দর গল্পটি এখানেই সমাপ্ত ঘটল। আর যাদের গল্পটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং একটি লাইক করে দেবেন। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ, গুড বাই।